হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। আমি নিয়ে নিয়েছি কাঠের জিনিস। আমরা কিন্তু রান্নাঘরে প্রায় অনেকেই এরকম কাঠের খুন্তি বা বেলন অনেক কিছুই কিন্তু কাঠের জিনিস আমরা ব্যবহার করি। আর কাঠের জিনিসগুলো কি হয়, হয়তো আমরা ১ সপ্তাহ বা ১৫ দিন ব্যবহার করলাম না, তখন কিন্তু কাঠের গায়ে একটা ফাঙ্গাসের মতো সাদা সাদা ভাব হয়ে যায়। আর দেখতে কিন্তু বাজেও লাগে। আর এরকম সাদা সাদা ফাঙ্গাস লেগে গেলে কিন্তু এই কাঠের যে খুন্তি, যেগুলো জিনিসপত্র আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারি না, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি কাঠের জিনিস দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। নেওয়ার পরে আমি একটু হাতে করে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে কিন্তু খুব ভালো করে আমি যে বেলনটা নিয়েছি সেটার মধ্যেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুন্তিটার মধ্যে। যে কোনো কাঠের জিনিসে যদি আমরা এরকমভাবে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে ভালো করে রেখে দিয়ে হালকা রোদ্দুরে যদি আমরা দিয়ে একটু শুকিয়ে রেখে দিই, তাহলে কিন্তু এর মধ্যে সাদা সাদা ভাবটাও আসবে না, ফাঙ্গাসও লাগবে না। আর আমাদের এই কাঠের জিনিসগুলো অনেক দিন কিন্তু টেকসই হবে। বারবারে কিন্তু আমাদের টাকা খরচ করে এই কাঠের জিনিসগুলো আমাদের কিনতেও হবে না। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসটা। দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি পাউডার। আর পাউডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, যে কোনো পাউডার হলেই হবে। পাউডারের সঙ্গে আমি নিয়ে নেব কিছুটা হলুদ। অল্প করে আমি হলুদ নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে পাউডার আর হলুদটা মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে, যেন একটু ডালা ডালা থাকে না। আর এখন আমি কি করছি দেখুন, ভালো করে কিন্তু হলুদ আর পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে, আর আমাদের দেখা যায় যেখানে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন এর নিচে কিন্তু পোকামাকড়, আরশোলা এগুলো থাকে। পিঁপড়ের কিন্তু উপদ্রব খুব বেশি। আমাদের বাড়িতে ভাত রান্না করে রাখলে, রান্নাঘরে বিশেষ করে ভাত হয়তো আমরা রান্না করে রাখছি, তার মধ্যে পিঁপড়েরা পড়ে যায়। পিঁপড়েরা যায়, তার পরে কিন্তু আমরা ভাতটা খেতে পারি না, নষ্ট হয়ে যায়। ভাতটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তার জন্য আমি কী করছি দেখুন, পাউডার আর হলুদ একসঙ্গে নিয়ে মিশ্রণটা করে নিয়েছি, দিয়ে দিলাম সিলিন্ডারের চারপাশে আর দিয়েছি গ্যাস ওভেনের নিচে। বিশেষ করে গ্যাস ওভেনের নিচে কিন্তু আরশোলা এগুলো বেশি হয়ে থাকে। আর পিঁপড়ে, পোকামাকড় এগুলো কিন্তু আসবে না, যেহেতু হলুদ দেওয়া আছে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন কোনো রকম পিঁপড়ে, আরশোলা, পোকামাকড় কিন্তু আমাদের রান্নাঘরের ধারে কাছেও আসবে না। টিপসটা অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, মোমবাতি আমরা কিন্তু আমাদের প্রায় সময় কিন্তু মোমবাতি জ্বালাতে কাজে লাগে, কিন্তু অনেক অনেক সময় দেখা যায় হয়তো লোডশেডিং হয়ে গেল বাড়িতে, তো তখন আমরা কি করি, মোমবাতি জ্বালাই। আর তখন কি হয়, যখনই আমরা মোমবাতিটা জ্বালাই তাড়াতাড়ি কিন্তু আমাদের মোমবাতিটা শেষ হয়ে যায়। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, মোমবাতির মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল তো সবার বাড়িতেই থাকে। তো আমাদের দেখুন, আমি একদম সর্ষের তেলটা চারিদিকে কিন্তু দিয়েও দিচ্ছি, যেখানে আমরা মোমবাতিটা বসাবো। আর এইভাবে যদি আমরা মোমবাতিটা বসাই, তখন কি হবে, চারিদিকে যে মোমটা গলে গলে পড়ে না, আর আমাদের যে মেঝেটা আছে ওখানে কিন্তু একটা দাগও হয়ে যায়, দেখতেও বাজে লাগে, মোমবাতিটা উঠতেও চায় না। তাই যদি আমরা সর্ষের তেল দিয়ে এইভাবে মোমবাতিটা বসাই, তার পরেও কিন্তু আমাদের কোনো রকম মেঝের মধ্যে দাগও হবে না, আর মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভেও যাবে না, তাড়াতাড়ি শেষও হয়ে যাবে না। যেটা 10 মিনিট জ্বলতো, সেটা কিন্তু আমাদের প্রায় 30 মিনিট পর্যন্ত এই মোমবাতিটা জ্বলবে। আর দেখুন বন্ধুরা, মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর যে চারদিক থেকে যে মোমটা গলে গলে পড়বে, এখানে যদি পড়ে চারিদিকে কিন্তু আমাদের তুলতেও সুবিধা হবে, আর খুব সহজেই কিন্তু এই মোমটা উঠে যাবে। আর আমাদের কিন্তু কোনো রকম মেঝের দাগও হবে না, মেঝেটা কিন্তু ভালোও থাকবে। আর মোমবাতিটা 10 মিনিটের জায়গায় কিন্তু আধা ঘন্টা আমাদের জ্বলবে। অবশ্যই কিন্তু মোমবাতির মধ্যে তেল দিয়ে দেখবেন, এইভাবে আপনারা ভালো ফল পাবেন। চলে আসছি পরের টিপসে। আর আমাদের সবার বাড়িতে এরকম পাপোশ থাকে বা কার্পেট থাকে। আর পাপোশগুলো সবসময় ধোয়া যায় না, কারণ এগুলো তো সবসময় ধুলে এত মোটা যে এগুলো শুকোতেই চায় না। তাই এর মধ্যে ধুলো, নোংরা, ব্যাকটেরিয়া জমে গিয়ে আমাদের কিন্তু শরীর খারাপ হতেই পারে। আর সবসময় যেহেতু ধোয়া যায় না, তাই জন্য আমি কি করছি দেখুন, এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও। আর আমি পাপোশটার মধ্যে কিন্তু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা দিয়ে আমি কি করছি দেখুন, খুব ভালো করে কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা পাউডার দিতে পারেন, কেননা একটু যে গন্ধটা, যদি গন্ধ টন্ধ হয় একটু দূর হয়ে যাবে। তো আমি পাউডারটা দিলাম না। আর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, জামা কাপড় কাচা ব্রাশ, ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে এটা দেখুন ঘষে দিচ্ছি চারদিক থেকে। এটা ঘষে দেওয়ার ফলে কী হবে দেখুন, এটা কিন্তু যে ধুলো নোংরাগুলো আছে যে পাপোশটা থেকে,
একটু আলগা হয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে পরিষ্কার করে নিন পাপোশটা, কিন্তু আর কোনো রকম আমাদের অসুবিধা হবে না, আর ধুলো নোংরা জমে ব্যাকটেরিয়া জমে আমাদের কিন্তু শরীরও খারাপ হবে না। খুব ভালো করে কিন্তু আমি ঘষে ঘষে দেখুন সুন্দর কিন্তু এইভাবে করে নিতে হবে। আর আমি যে এক্সট্রা ধুলোগুলো বার হয়েছে সেটা আমি ফেলে দিলাম ঝেড়ে। এইভাবে যদি আপনারা বাড়িতে এরকমই পাপোশ বা কার্পেট খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু আর খুব তাড়াতাড়ি কাচতে হবে না। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তো এই জারটাতে কিন্তু আমাদের সবসময় প্রয়োজন লাগে না। যখন একটু বেশি যখন আদা রসুন বা যে কোনো জিনিস যখন আমরা বাটার প্রয়োজন হয়, তখন আমরা এটাতে দিয়ে আদা রসুনগুলো কিন্তু বেটে নিই। আর যখনই অল্প অল্প কোনো আদা রসুন দরকার পড়ে, আমরা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিই। এগুলোর আর প্রয়োজন হয় না। তাই এগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক দিন ধরে পড়ে থাকে এই জারটা। আর দেখুন আমি কিন্তু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা টাইট হয়ে গেছে। জারের যে ব্লেডগুলো আছে অনেক দিন না ব্যবহার করার ফলে কিন্তু টাইট হয়ে গেছে। আমি তো খুব দেখুন একটু প্রেস করার পরে কিন্তু আমার এটা ঘুরছে। তবু কিন্তু একদমই ঘুরছে না। আর না ঘুরলেই কিন্তু আমাদের অসুবিধা হবে। আর যখনই আমরা আদা রসুন পেস্ট করতে যাব, তখন কিন্তু আর এটা খুব ভালো করে পেস্ট হবে না। তার জন্য আমি কী করছি দেখুন, আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা চামচে করে কয়েক ফোঁটা নিলেই হবে, অল্প করে দিলেই হবে। যে নাটটা আছে মিক্সচার জারের যে ব্লেডের উপরে দেখুন নাটের মধ্যে আমি কিন্তু সর্ষের তেলটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখুন এটা যদি কিছুক্ষণ রাখা যায়, কিন্তু এটা কিন্তু এমনিই আলগা হয়ে যাবে। আর আমাদের কিন্তু কোনো রকম খাটুনি খাটতে হবে না। আর এটা আমরা যখন মশলা করব, তখনই খুব ভালো করে আমরা মশলা এর মধ্যে করে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা স্টিলের বাটি আর স্টিলের একটা গ্লাস নিয়েছি। কী হবে এই গ্লাস আর বাটিটা, আমরা ফ্রিজের মধ্যে যেখানে আইস কিউবগুলো জমাতে দিই, কখনো দেখা যায় আইস কিউবগুলো কিন্তু শেষ হয়ে যায়, বরফ কিন্তু জমা থাকে না। অনেকটাই আমাদের প্রবলেমের মধ্যে পড়তে হয়। বরফ না থাকলে কারো হাতে পায়ে লেগে গেলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়। তার জন্য দেখুন বন্ধুরা, আমরা যখনই দেখুন আইস কিউবগুলো শেষ হয়ে যায়, তখনই আমরা কোনো স্টিলের বাটি বা গ্লাসে করে কিন্তু আমরা বরফ জমাতে দিই। আর তারপরে আমরা যখনই বরফটা হয়ে যায়, তখন কি হয়, বরফ যখন আমরা বাটি বা গ্লাসটা নিতে যাব ফ্রিজ থেকে, তখন কিন্তু বরফের যে বাটিটা আমরা টানাটানি করলেও কিছুতেই আসতে চায় না। একদম কিন্তু বরফ বাটির পিছনটায় সেঁটে থাকে। তাই আমরা কি করছি দেখুন বন্ধুরা, আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। নিয়ে কি করছি, বাটির যে পিছনটায় আমি তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু পিছনটায় আমি লাগিয়ে দেব। বাটি আর গ্লাসের পিছনটায় লাগিয়ে দেবো। বাটি আর গ্লাসের যে স্টিলের যে কোনো জিনিস আমরা যদি ফ্রিজের বরফ করতে দিই, তখনই যদি আমরা তেলটা লাগিয়ে দিই, সর্ষের তেল লাগিয়ে দিলে কিন্তু বরফ হয়ে গেলেও আমরা সহজেই বার করে নিতে পারবো সেই বরফের বাটিটা। আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই বরফের বাটিটা ফ্রিজ থেকে নিয়ে আসতে। এর মধ্যে যখনই বরফটা নিতে যাই, স্টিলের বাটিটা কিন্তু আটকে থাকে, অনেক টানাটানি করতে হয়। আর এইভাবে যদি বাটির মধ্যে তেল লাগিয়ে রাখি আমরা, খুব সহজেই উঠে আসবে, আর টানাটানি কিন্তু আমাদের করতেও হবে না। এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত যেখানে আছেন ভালো থাকবেন।